এই যে ডিজিটাল মার্কেটিং আপরাইজিং নিয়ে এত কথা বললাম, এত তফাৎটা আসলে ঠিক কোন কোন জায়গায় হচ্ছে? বা ট্র্যাডিশনাল মার্কেটিং অর্থাৎ টিভি, রেডিও, পেপার, ম্যাগাজিন, বিলবোর্ড এসব অ্যাডভার্টাইজিংয়ের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের পার্থক্যটাই বা কোথায়? প্রথমে যে ব্যাপারটা নিয়ে বলি, ট্র্যাডিশনাল মার্কেটিংকে আসলে আমূল পাল্টেছে ডিজিটাল মার্কেটিংয়ে এসে, নাকি কেবল ফরম্যাটটা বদলেছে? দেখুন, আগে যেটা প্রিন্ট পেপার বা ম্যাগাজিনে গ্রাফিক্সের দেওয়া হতো সেটা কেবল ফরম্যাট চেঞ্জ হয়ে এখন ডিসপ্লে অ্যাড হিসেবে আসবে ডিজিটালে। আগে টিভিতে যে ভিডিও বিজ্ঞাপন দেওয়া হতো এখন সেটা ফরম্যাট চেঞ্জ হয়ে ইউটিউব বা ফেসবুকে ভিডিও অ্যাড হিসেবে দেখছি আমরা। যেভাবে লিফলেট দেওয়া হতো হাতে হাতে সেটাকে তুলনা করতে পারেন ইমেল মার্কেটিংয়ের সাথে কিংবা ফেসবুক ফিডের অফার অ্যাডগুলোর সাথে। রাস্তায় রাস্তায় বিলবোর্ড পোস্টার বসতো লোকজনের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য। এখন বিভিন্ন ওয়েবসাইটে গেলে এরকম ব্যানার বিজ্ঞাপন দেখতে পান আপনারা। অর্থাৎ কেবল মিডিয়াম পাল্টেছে, কিন্তু বিজ্ঞাপনের ধরন মোটা দাগে সে একই আছে। তাহলে ডিজিটাল মার্কেটিং এগিয়ে থাকছে ঠিক কোন কোন জায়গায়? আমি প্রথমে যে ডিফারেন্সটা বলবো সেটা হলো মেজারেবিলিটি নিয়ে। টিভি বা পেপারে যে বিজ্ঞাপনটা দেখানো হচ্ছে সেটা এক্স্যাক্টলি ঠিক কজনের কাছে পৌঁছাচ্ছে সেটার কোনো নাম্বার কিন্তু নেই। বাংলাদেশের টিভি টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট নির্ধারণের জন্য যে ডিভাইস দরকার সেটা মাত্র হাজারখানেক টিভিতে থাকে, কখনোই অ্যাকচুয়ালি এটা পাওয়া যায় না। রেডিও কিংবা পেপারের ক্ষেত্রেও ঠিক তাই, একটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে প্রাইস সেট করা হয়। অথচ ডিজিটালের ক্ষেত্রে প্রতিটা ভিউ, প্রতিটা এনগেজমেন্ট, প্রতিটা অ্যাকশন হাইলি ট্র্যাকেবল। বিজ্ঞাপনদাতারা আগের মতো অন্ধকারে থাকছেন না এখন, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এরপর বলবো খরচের কথা। ন্যাশনাল টেলিতে ফ্রন্ট পেজে একদিন অ্যাড দিতে লাখখানেক টাকা লাগে, আবার টিভিতে অ্যাড দিতে তো কথাই নেই। এক নাগারে কয়েকটা চ্যানেলে এক সপ্তাহ অ্যাড দিলে খরচের অঙ্কটা কোটি টাকার কাছাকাছিই যায়। অথচ ডিজিটাল স্পেসে এই খরচ খুবই কম। প্রতি 1000 মানুষকে রিচ করতে ডিজিটালে লাগে 30 টাকা, পেপারে লাগে 250 টাকা, টিভিতে লাগে প্রায় 500 টাকা। তফাৎটা নিজেরাই বুঝবেন। যারা ছোট কোম্পানি তাদের জন্য ডিজিটালে খরচ করাটাই তাই সবচেয়ে বেশি সাশ্রয়ী এবং এফোর্ডেবল তো বটেই। এরপর আসি অডিয়েন্স টার্গেটিং নিয়ে। যেমন 90-এর দশকে টিভিতে শাইনপুকুর হোল্ডিংসে অ্যাড চলতো। যারা প্রান্তিক জনগোষ্ঠী তারাও দেখতো রিয়েল এস্টেটের বিজ্ঞাপন। অথচ ভেবে দেখুন, তাদের সাধ্যের মধ্যে ঢাকা শহরে বাড়ি বানানো খরচ পড়ে না। অথচ তাও তারা বিজ্ঞাপনটা দেখছে, কিন্তু আদতে কোনো রিটার্নই নেই তাদেরকে এই বিজ্ঞাপনটা দেখিয়ে। অ্যাওয়ারনেস ফানানো কাজে আসবে না এক্ষেত্রে। চাইলে এরকম উদাহরণ আরও শখানেক দেওয়া যায়, কিন্তু ডিজিটাল স্পেসে খুব প্রিসাইজলি এই অডিয়েন্স টার্গেটিং করা যাচ্ছে এখন। ডেমোগ্রাফি, জিওলোকেশন, ইন্টারেস্ট অনুযায়ী আলাদা আলাদা অ্যাড দেখানো যায় এখন। এই অডিয়েন্স সেগমেন্টেশনটা ডিজিটাল মার্কেটিংয়ে খুব পজিটিভ দিক। ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা দারুণ ফিচার হলো ইন্টারেক্টিভ নেচার। অর্থাৎ কোনো বিজ্ঞাপন বা কন্টেন্ট দেখে ইউজাররা তাদের অপিনিয়ন, ভালো লাগা মন্দ লাগা শেয়ার করতে পারে তৎক্ষণাৎ, যেটা টিভি কিংবা পেপারে কখনোই সম্ভব ছিল না। আবার ব্র্যান্ডগুলো কাস্টমারদের এই মন্তব্যের জবাব দিতে পারে চাইলে, তাদেরকে নিয়ে আলাদা কন্টেন্টও বানাতে পারে। এই ফলো আপ জিনিসটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে পসিবল না। এই টু ওয়ে কমিউনিকেশন ব্যাপারটাই ডিজিটাল মার্কেটিংকে এগিয়ে রাখবে অনেকটাই। অনলাইনে কোনো ভিডিও বিজ্ঞাপন থেকে ভালো লাগলে আমরা যতবার খুশি ততবার দেখতে পারি, যে জায়গাটা ভালো লেগেছে সেটাও বারবার দেখতে পারি। টিভি, রেডিওতে এই সুবিধার কখনোই ছিল না। আবার বন্ধু কিংবা পরিবারের সাথে ভিডিও বা গ্রাফিক্স বিজ্ঞাপনটা শেয়ারও করে দিতে পারি এক ক্লিকে। এতে করে তাদের কাছে বিনি পয়সায় আমরা কিন্তু প্রচার করে দিচ্ছি। এই সুবিধাটাও ট্রেডিশনাল মার্কেটিংয়ে ছিল না আগে। ডিজিটাল স্পেসে বিজ্ঞাপন দেখিয়ে আমরা অনলাইন থেকে সেলস জেনারেট করে ফেলতে পারছি। কাস্টমারদের নাম, পরিচয় এইসব ইনফরমেশনও পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা লিড জেনারেশন বলছি। টিভি পেপারে কখনো এই সুবিধা ছিল না, কারা আমার অ্যাড দেখছে তাদের কোনো ইনফরমেশন পেতাম না আমরা। রিটার্গেটিংয়ের সুবিধাও ডিজিটাল স্পেসে ইউনিক। অর্থাৎ যে আমার ওয়েবসাইট ভিজিট করেছে বা আমার বিজ্ঞাপনে ইন্টারেস্ট দেখে ক্লিক করেছে, আমি পরবর্তী বিজ্ঞাপনটা তাদেরকে আলাদা করে ট্র্যাক করে আলাদাভাবে দেখাতে পারি, সবাইকে দেখানোর বদলে। এই সুবিধাটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে নেই। কারা আসলে আমার বিজ্ঞাপন দেখে ইন্টারেস্টেড ফিল করেছে সেটা জানার সরাসরি কোনো উপায় ছিল না। আরেকটা ব্যাপার নিয়ে বলতে হয়, ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের তফাৎ নিয়ে। অনেক ব্র্যান্ড ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কেটিং করাটাকেই পুরোদস্তু ডিজিটাল মার্কেটিং ভেবে বসেন। অনেকে তো আরও এক কাঠি সরেস, এত সোশ্যাল মিডিয়াও ব্যবহার করেন না, কেবল ফেসবুক পেজে বুস্টিং করে ভাবেন ডিজিটাল মার্কেটিং বুঝি হয়ে গেল। কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ অনলি ওয়ান অ্যাসপেক্ট অফ ডিজিটাল মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বাইরেও সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, নেটিভ মার্কেটিং, অ্যাপ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিসপ্লে রিটার্গেটিং ইত্যাদি আরও অনেক কিছুই আছে। ডিজিটাল মার্কেটিং অনলাইন এবং অফলাইনে মিশেলও হতে পারে। ফিজিক্যাল শপের সাথে কানেকশনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু অনলাইন বাউন্ডারিতে সীমাবদ্ধ। আবার লোকজন যেহেতু দিনে 4-5 ঘন্টা সময় অনলাইনেই দিচ্ছে এবং ক্ষেত্র বিশেষে আরও বেশি দিচ্ছে, তাই আপনার বিজ্ঞাপন দেখার প্রবাবিলিটিও এখানে বেশি।
আবার ইউনিক যেসব ডিফারেন্সের কথা একটু আগে বললাম, এসব কারণেও ডিজিটাল মার্কেটিং দিনে দিনে বাড়ছে এবং সামনে আরও বাড়বে। তবে এটাও মনে রাখা ভালো, ট্র্যাডিশনাল মার্কেটিং রাতারাতি হাওয়া হয়ে যাবে না, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে হাতে হাত রেখে পাশাপাশি চলবে। আমেরিকার মতো টেকনোলজিক্যাল অ্যাডভান্স দেশেও 50-60% বাজেট এখনও অ্যালোকেটেড থাকে টিভি, পেপার, বিলবোর্ডের মতো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের জন্য। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো, মিডিয়াম পাল্টালেও এন্ড কাস্টমাররা কিন্তু সে একই রয়েছে, তাদের চাওয়া পাওয়া সে আগের মতোই একই, শুধু আপনার বিজ্ঞাপনের ধরন আর মার্কেটিংয়ের মিডিয়াম বদলেছে। এই মানুষ নিয়ে কারবার করতে হবে ডিজিটাল মার্কেটিংয়ে। তাই ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে বেশিরভাগ বেসিক জিনিস খাটবে ডিজিটাল মার্কেটিংয়ে। ডিজিটাল ট্রান্সফরমেশনের বিভিন্ন স্পেক নিয়ে বললাম এতক্ষণ। এই ডিজিটাল টুলস মার্কেটিং বা প্রমোশনের পাশাপাশি প্রোডাক্ট প্লেসমেন্ট, প্রাইস কীভাবে চেঞ্জ করে দিচ্ছে সেসব জিনিস মার্কেটিয়ার হিসেবে আপনার জানা উচিত। ডিজিটাল টুলস নতুন নতুন ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করছে, এসব নিয়ে অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। এসব প্রোডাক্টস বাদেও কনসেপ্ট অনুযায়ী বেশ কিছু নতুন ফিল্ড ক্রিয়েট হচ্ছে। যেমন একটা হলো কাস্টমার কো ক্রিয়েশন, অর্থাৎ কাস্টমারদের হেল্প নিয়ে তাদেরকে কন্ট্রিবিউট করতে বলা এবং তাদের হেল্প নিয়ে প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা। এর একটা উদাহরণ দেওয়া যায় ইউনিলিভারের ওপেন ইনোভেশন প্ল্যাটফর্ম দিয়ে। প্রায় 100 বছর আগে ইউনিলিভারের প্রতিষ্ঠা এবং মার্কেটে তাদের 400 প্রোডাক্ট আছে। এত সাকসেসের পরেও তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে এক্সটার্নাল আইডিয়াস খুঁজে সাধারণ লোকজন থেকে। এই প্ল্যাটফর্মে বেশ কিছু চ্যালেঞ্জ দেওয়া হয় এবং লোকজন থেকে সব সলিউশনের আইডিয়া চাওয়া হয়। ক্রাউডসোর্সিং নিয়ে আরেকটা ভালো এক্সাম্পল হল উইকিপিডিয়া। লোকজন স্বেচ্ছাশ্রম দিয়ে কি বিশাল একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ফেলেছে এবং এনসাইক্লোপিডিয়ার মতো বিজনেস প্রায় শেষ করে দিয়েছে। কিকস্টার্টার, গোফান্ডমি, ইন্ডিগোগো এসবের মতো ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে লোকজন কন্ট্রিবিউট করে নতুন প্রোডাক্ট বানাতে অন্যকে হেল্প করছে রেগুলার বেসিসে। ক্রাউডস্প্রিং নামে আরেকটা চমৎকার প্ল্যাটফর্ম আছে। এই অনলাইন প্ল্যাটফর্মে নিউ প্রোডাক্টসের জন্য কোম্পানিগুলো তাদের ডিজাইন নিডস জানায়। এই প্ল্যাটফর্মে রেজিস্টার্ড ডিজাইনাররা তাদের ডিজাইন সাবমিট করে এবং যাদেরটা পছন্দ হয় তাদেরটা সিলেক্ট করা হয়। এরকম অনলাইন কমিউনিটির মাধ্যমে একটা ইকোসিস্টেমও গড়ে উঠছে। আর এরকম কাস্টমার কোঅপারেশন প্ল্যাটফর্মে যে জিনিসগুলো সবচেয়ে বেশি মোটিভেট করে ইউজারদের, তা হলো রিওয়ার্ড, অ্যাকমপ্লিশমেন্ট এবং রিকগনিশন। এসব পেলে ইউজার বা কাস্টমাররাই নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে ফেলছে। ডিজিটাল রিভলিউশন বললে আমরা কেবল স্মার্টফোন, ইন্টারনেট, নতুন টেকনোলজি এসব বুঝি, অথচ শেয়ারিং ইকোনমি এই রিভলিউশনের ক্ষেত্রে খুব বড় একটা রোল প্লে করছে এখন। শেয়ারিং ইকোনমি বলতে কি বোঝায়? এই শেয়ারিং ইকোনমিতে ইন্ডিভিজুয়ালদের কানেক্ট করিয়ে দেওয়া হয় যারা নিজেদের অ্যাসেট বা প্রপার্টি অন্যদের সাথে শেয়ার করে, হু নিড দিস থিংস। এটা কিন্তু মালিকানা দিয়ে দেওয়া না, কিছু সময়ের জন্য বা কিছুদিনের জন্য ইউজ করতে দেওয়া। এই কনসেপ্ট আগে ছিল না, মাত্র 10 বছর আগে। এখনো চট করে ধরতে পারেননি। উবার, পাঠাও এসব হয়তো নিজেরা ইউজ করেছেন বা নাম শুনেছেন এতদিনে। এছাড়া জো বাইক, লিভ, গ্র্যাবের মতো রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম আছে। এয়ারবিএনবির মতো অ্যাকোমোডেশন শেয়ারিং প্ল্যাটফর্ম আছে, যেখানে দূরে কোথাও ঘুরতে গেলে হোটেলে না থেকে অন্যদের অ্যাপার্টমেন্টে থাকতে পারবেন কম খরচে। রাইড শেয়ারিং, অ্যাকোমোডেশন শেয়ারিং ছাড়াও এরকম ওয়ার্কিং স্পেস শেয়ার, কমিউনিটির মধ্যে টাকা ধার দেওয়া, পার্কিং শেয়ার, স্পেস শেয়ার, এরকম অনেক কিছুই আছে দেশে বিদেশে। এতে রিসোর্সের বেটার ইউটিলাইজেশন হচ্ছে ঠিকই, তবে এখনো বিজনেস সাকসেস অ্যাসেস করা যায়নি। সবাই ইনভেস্টমেন্ট মোডে আছে, টাকা লস করেই চালাচ্ছে তারা। তবে এসব প্ল্যাটফর্মে ইউনিক কিছু ব্যাপার ঘটেছে যা আগে কখনোই ছিল না। আগে কাস্টমাররা সার্ভিস প্রোভাইডারদেরকে বেছে নিত, যাদের ভালো লাগতো না তাদেরকে বাদ দিতে পারতো। এখন কিন্তু যারা সার্ভিস বা প্রোডাক্ট দিচ্ছে তারাও উল্টো কাস্টমারদেরকে রেটিং দিতে পারে। তারাও কাকে সার্ভিস দিবে বা দিবে না সেটা রেটিং দেখে ঠিক করতে পারছে তারা। আবার যারা প্ল্যাটফর্ম চালাচ্ছে তাদেরকে কাস্টমার এবং সার্ভিস প্রোভাইডার দুই সাইডকে অ্যাট্রাক্ট করতে হচ্ছে, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই দুই দিকেই মার্কেটিং করতে হচ্ছে। উবার রাইডের জন্য আপনাকে যেমন প্রোমো কোড দেওয়া লাগছে, অন্যদিকে ড্রাইভারদেরকেও বিভিন্ন সুবিধা দিয়ে অ্যাট্রাক্ট করে প্ল্যাটফর্মে আনতে হচ্ছে। এছাড়াও আছে লিস্টিং এবং ম্যাচ মেকিং প্ল্যাটফর্মগুলো। ই কমার্স প্ল্যাটফর্ম লাইক দারাজ তাদের ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট বিক্রি করতে দিচ্ছে। আপনার অন্য কোনো ডিজিটাল প্রেজেন্স না থাকলেও এখানে মাধ্যমে প্রেজেন্স ক্রিয়েট করতে পারছেন। ফুডপান্ডার মতো প্ল্যাটফর্মে রেস্টুরেন্টের লিস্টিং আছে, সহজের মতো প্ল্যাটফর্মে বাস কোম্পানির লিস্টিং আছে, যাদের অন্য কোনো ডিজিটাল প্রেজেন্সই নেই হয়তোবা। একটু আগে যে শেয়ারিং ইকোনমির কথা বললাম, এতে করে প্রাইসিং মডেলও চেঞ্জ চলে এসেছে। যেমন এয়ারবিএনবি প্ল্যাটফর্মের কারণে হোটেল ভাড়া 10 থেকে 12% পর্যন্ত কমে গিয়েছে। আর উবার বা পাঠাওয়ের কারণে মাঝে মধ্যে সিএনজি ড্রাইভাররা কম ভাড়াও যেতে রাজি হয়ে যায়। এছাড়া এসব প্ল্যাটফর্মে সার্চ প্রাইসিং নামে একটা নতুন কনসেপ্ট এসেছে। বৃষ্টি হলে বা খুব জ্যামের দিনে দেখবেন উবার পাঠাওয়ে প্রাইস হাই রেগুলার দিনের তুলনায়। এটা অ্যালগোরিদমিক্যালি করা হচ্ছে। ডিমান্ড বেশি থাকলে দাম বাড়িয়ে দেওয়ার এই পলিসিটা বা সাপ্লাই ডিমান্ডের মধ্যে ব্যালেন্স করাটাই হচ্ছে সার্চ প্রাইসিং। কাস্টমারদের এখন অপশন আছে, তারা যতটুকু সুবিধা নেবে ঠিক ততটুকুর জন্য পে করতে পারবে। ফুল সাবস্ক্রিপশন না নিয়ে পে পার ইউজ মডেল সামনে আরও জনপ্রিয় হবে। যেমন আপনি এককালে হয়তো গানের পুরো অ্যালবাম কিনতেন, সব গান ভালো লাগতো না বা বারবার শুনতেনই না, অ্যালবামের কয়েকটা গান বারবার শুনতেন, কিন্তু তারপর আপনাকে পুরো অ্যালবামে কিনতে হচ্ছিল।
এখন যেমন চাইলে অ্যাপেল মিউজিক স্টোর বা স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মে স্পেসিফিক একটা গান কিনতে পারবেন আলাদা করে, একসাথে সব গানের জন্য সাবস্ক্রিপশন না কিনে। এই ধারণাটাও কিন্তু নতুনই এবং ট্র্যাডিশনাল গুডস ও সার্ভিসের ক্ষেত্রে বেশিরভাগ সময় অ্যাপ্লিকেবল না। আবার গুগল সুইট বা নেটফ্লিক্স এসব জায়গায় দেখবেন বিভিন্ন বান্ডেল অফার করে এবং এক এক অফারের জন্য এক এক সুবিধা দেয় আপনাকে। আপনার যেটুকু বেনিফিটস পেতে চান আপনি ওই প্যাকেজটা নিতে পারেন নিজের সুবিধা মতো। বেশিরভাগ ডিজিটাল টুলস বা প্ল্যাটফর্মে এখন এই প্যাকেজ চয়েস করার অপশনটা আছে। ডিজিটাল টুলসের ক্ষেত্রে আরেকটা চমৎকার প্রাইসিং মডেল হলো ফ্রিমিয়াম মডেল। আপনাকে কিছুদিন ফ্রি ট্রায়াল করতে দিবে, এরপর 7 দিন 14 দিন বা 1 মাস পর টাকা চার্জ করবে। অধিকাংশ ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে এখন এই মডেলটা চলছে। আপনাকে 1 মাস নেটফ্লিক্স ফ্রি ব্যবহার করতে দিবে, আপনি যখন ইউজ করতে করতে মজা পেয়ে গেলেন তখন দেখবেন 1 মাস শেষ। এরপর আপনি হয়তো টাকা দিয়ে সাবস্ক্রিপশন দিয়ে কুণ্ঠাবোধ করবেন না, কারণ ততদিনের সার্ভিসটা আপনি কি সুবিধা দিচ্ছে সেটা বুঝে গিয়েছেন আপনি। আর আপনার যদি ভালো না লাগে তাহলে সার্ভিস এক্সটেনশন করবেন না আপনি। চিন্তা করে দেখেন এই ফ্রিমিয়াম মডেলটা কিন্তু আগে কখনো ছিল না। আপনি পেপার কিনেন বা কেবল বিল দেন, আপনাকে সবসময় আগেই পে করা লাগতো ট্রেডিশনাল সার্ভিসের প্রোডাক্টের ক্ষেত্রে। আবার যেমন এমনও আছে ইউটিউবের ক্ষেত্রে, আপনি ইউটিউবে রেগুলার ইউজার হলে আপনাকে বিজ্ঞাপন দেখতে হবে, কিন্তু প্রিমিয়াম ইউজার হলে বা সাবস্ক্রিপশন কিনলে আপনাকে বিজ্ঞাপন দেখা লাগবে না। ডিজিটাল টুলসের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে জিনিসপত্র কেনার জন্য। ডিজিটাল স্টোর ফ্রন্ট ক্রিয়েট হচ্ছে। আগে যেমন রিচার্জের দোকান থেকে আপনাকে মোবাইল ফোনে ব্যালেন্স রিচার্জ করতে হতো বা বিকাশে টাকা লেনদেন করতে হতো, এখন বিকাশ অ্যাপেই করতে পারবেন এসব। মাইজিপি বা মাইরবি অ্যাপ দিয়েও মোবাইল রিচার্জ বা ইন্টারনেট ডাটা প্যাক কিনে ফেলতে পারছেন। স্বপ্ন সুপার শপে আগে যেমন গিয়েই কিনতে হতো, এখন তারাও অনলাইনে এসেছে। আবার যাদের টেক টিম নেই তারাও অন্যদের সাথে কোলাবোরেশন করে ভার্চুয়াল স্টোর দিতে পারে, যেমন দারাজ, ফুড পান্ডা, সহজ, পাঠাও এসবের নাম একটু আগে বললামই। আবার অ্যামাজনের কথা চিন্তা করুন, তাদের ওয়েবসাইটে 600 মিলিয়ন ডিফারেন্ট প্রোডাক্ট আছে। কোনো ফিজিক্যাল স্টোরের পক্ষে এত বড় জায়গা লোকেট করা পসিবল হতো না। আবার ওয়ালমার্টের মতো কোম্পানি এখন এই সুবিধাও দিচ্ছে, আপনি অনলাইনে বসে অর্ডার দিয়ে অফলাইনে অর্থাৎ ফিজিক্যাল শপে গিয়ে পিক আপ করতে পারবেন। যারা এয়ারপোর্টে গেছেন তারা দেখেছেন ডিউটি ফ্রি সবগুলো। অনেক ব্র্যান্ড এখন এত খরচ করে এত বড় দোকান না দিয়ে এয়ারপোর্ট, সাবওয়ে স্টেশন এসব জায়গায় ভার্চুয়াল স্টোর দিচ্ছে। আপনি এসব জায়গায় যখন ট্রানজিটের জন্য ওয়েট করছেন তখন ওইখানে অর্ডার দিতে পারবেন, প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, এখন ফিজিক্যাল বা ডিজিটাল ব্লেন্ড হয়ে যাচ্ছে, একটা অমনি চ্যানেল মার্কেটিং গড়ে উঠছে। কারণ দুইটারই প্রস এন্ড কনস আছে। ডিজিটাল স্টোরগুলো প্রোডাক্ট ইনফরমেশন, রিভিউ, রিসার্চ বা বেটার প্রাইসের জন্য ইউজ করা হচ্ছে বেশি, আর ফিজিক্যাল স্টোরগুলোতে বেটার কাস্টমার সার্ভিস বা প্রোডাক্ট রিটার্নের সুবিধার জন্য প্রেফার করছে লোকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, অ্যাপ এসবের মাধ্যমে নতুন নতুন প্লেসমেন্ট তৈরি হচ্ছে প্রোডাক্ট সেল করার। আবার সামনে 3D প্রিন্টার এসব প্লেসমেন্টের অনেক কিছুই চেঞ্জ করে দিবে। ঘরে বসে ডিজাইন মডেলের ফাইল আপনি পেয়ে গেলে 3D প্রিন্টার দিয়ে সেটা বানিয়ে ফেলতে পারবেন। ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে শুরু করে প্রমোশন, মার্কেটিং সবকিছুতে একটা ওলটপালট হয়ে যাবে। সো এভাবেই নতুন নতুন ডিজিটাল টুলস নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছে, নতুন নতুন প্রাইসিং মডেল ডেভেলপ করছে এবং নতুন নতুন প্লেসমেন্ট অপশন দিচ্ছে এই প্রোডাক্ট বা সার্ভিস কেনাকাটা করার জন্য। মার্কেটিয়ার হিসেবে এই ডিজিটাল রিভলিউশন সম্পর্কে আপনাকে আপ টু ডেট থাকতে হবে, তবেই আপনি মার্কেটিং স্ট্র্যাটেজিতে সেটা রিফ্লেকশন আনতে পারবেন। হ্যাপি লার্নিং।